রাইট ফর্ম অফ ভার্ব মাত্র 6টা নিয়ম। এই মাত্র 6টা নিয়ম যদি তুমি আত্মস্থ করতে পারো তাহলে তুমি যে কোনো রাইট ফর্ম অফ ভার্ব 80 থেকে 90% তুমি সলভ করতে পারবা। অবশ্যই সলভ করতে পারবা। তবে তোমাকে এই 6টা রুলস একবারে মানে ঠোঁটের মাথায় রাখতে হবে। অর্থাৎ এই 6টা রুল তুমি যদি মনে রাখতে পারো তাহলে তুমি যে কোনো রাইট ফর্ম অফ ভার্বে 80 to 90% মার্ক তুলতে পারবা। তাহলে চলো আমরা মূল ভিডিওটা শুরু করি। এই ভিডিওটা আসলে কাদের জন্য? তুমি যদি নবম দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো, অথবা তুমি যদি এসএসসি শিক্ষার্থী হয়ে থাকো, অথবা তুমি যদি এইচএসসি শিক্ষার্থী হয়ে থাকো। আমি কিন্তু তিনটে কথা বলছি, এইচএসসি, এসএসসি এবং নবম দশম শ্রেণী, অথবা তোমরা যারা অ্যাডমিশন দিবা, এই অ্যাডমিশনেও কিন্তু এই কয়েকটা রুলস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা শুরু করি। মাত্র 6টা রুল আমি যেভাবে শেখাবো সেভাবে তুমি আমার এখানে যেভাবে লেখা আছে তুমি সেভাবে নোট করবা। তোমার খাতায় এই 6টা রুল অবশ্যই নোট করবা। আমি যেভাবে বলবো সেভাবে নোট করে রাখো। তুমি রাইট ফর্মার ভাবে মানে একবারে প্রো হয়ে যাবে, ঠিক আছে? দেখো 1 নাম্বার রুল যেটা, বাক্যের শুরুতে যদি গ্যাপ থাকে। আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্ব, এখানে শুধু ভার্বের খেলা, কিন্তু এখানে অন্য কিছু মানে চিন্তা করা যাবে না, এখানে শুধু ভার্ব। তাহলে বাক্যের শুরুতে যদি গ্যাপ থাকে তাহলে কী হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। কী হবে? ভার্ব প্লাস আইএনজি। আমি যেভাবে লিখছি এভাবে তুমি খাতায় নোট করো। এখানে দেখো, সরি, এখানে টাইপ করার সময় এখানে অ্যান্সারটা দিয়ে দিছে, আসলে এখানে অ্যান্সার হবে না, এখানে একটা গ্যাপ থাকবে, ঠিক আছে? এখানে একটা গ্যাপ থাকবে আর এভাবে ব্র্যাকেটে দেওয়া থাকবে একটা ভার্ব। দেখো এখানে একটা সাপোজ এখানে একটা গ্যাপ দেওয়া আছে, তারপর এখানে একটা ভার্ব ওয়ার্ক দেওয়া আছে, ইজ গুড এক্সারসাইজ। তাহলে কি শুরুতে ভার্ব, অর্থাৎ এখানে আছে কি শুরুতে আছে গ্যাপ, অর্থাৎ শুরুতে গ্যাপ আসলে তাহলে কি বলতে মানে রুলস বলে যে ভার্বের সাথে আইএনজি করতে হবে। তাহলে এখানে কি হবে? ওয়ার্কটা ওয়ার্কিং হবে। তাহলে 1 নাম্বার রুল শেষ। রুলস হচ্ছে 2, প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে অবশ্যই ভার্বটাকে আইএনজি করতে হবে। বাট কিন্তু একদম এই টু কিন্তু একটা প্রিপোজিশন, এই টু প্রিপোজিশনের পরে একমাত্র ভার্ব ওয়ান বসে, এই জিনিসটা খেয়াল রাখবা। দেখো, হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকা গিয়েছিল। ফর, দেখো ফরটা কি একটা প্রিপোজিশন না? ফরের পরে কি একটা ভার্ব দেওয়া আছে না, সার্চ। তাহলে কি হবে? এই ভার্বটার সাথে আইএনজি করতে হবে, তাদের কি হবে? সার্চিংয়ে জব। এরপরে রুল নাম্বার 3, এখানে কি বলা হয়েছে? সিম্পল সেন্টেন্স, অর্থাৎ এখানে কোনো মানে কনজাংশন দ্বারা অ্যাড থাকবে না, একটা সিম্পল সেন্টেন্স। এই একটা সিম্পল সেন্টেন্সে যদি একটা ভার্ব থাকে, একটা ভার্ব থাকার পরে যদি আরও একটা ভার্ব আসে, অর্থাৎ আরও একটা গ্যাপ আসে, এখানে গ্যাপ বলতে কিন্তু এখানে একটা ভার্ব থাকবে, অর্থাৎ একটা ভার্ব থাকার পরে যদি আরেকটা গ্যাপ আসে তাহলে সেই গ্যাপে যে ভার্বটা থাকবে সেই ভার্বটাকে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি ফর্ম করতে হবে। দেখো এখানে দেওয়া আছে পিপলের পরে এখানে একটা গ্যাপ দেওয়া আছে, গ্যাপে একটা ভার্ব দেওয়া আছে লিভ। ইন দ্য ভিলেজ অ্যান্ড ওয়ার্ক হার্ড, এই যে ওয়ার্ক হার্ড, এখানে কিন্তু আরেকটা ভার্ব দেওয়া আছে, তাহলে একই সেন্টেন্সে দুইটা ভার্ব, এই ভার্বটা আছে এখানে, এখানে আরেকটা ভার্ব আছে, তাহলে এই ভার্বটাকে কী করতে হবে? এই ভার্বটাকে আইএনজি করতে হবে, ঠিক আছে? এই ভার্বটাকে কী করতে হবে? আইএনজি করতে হবে। তাহলে কী হবে? পিপল লিভিং ইন দ্য ভিলেজ ওয়ার্ক হার্ড। আশা করি এই 3টে রুল বুঝতে পারছো। আমি যেভাবে বলতেছি সেভাবে তুমি খাতায় নোট করে রাখো। এরপর দেখো 4 নাম্বার রুল যেটা, 6 নাম্বার রুলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 6 নাম্বার রুলটা সবগুলো রুলের মানে শ্রেষ্ঠ রুল হচ্ছে 6 নাম্বার রুল। অবশ্যই তুমি 6 নাম্বার রুলটা দেখবা। রুল নাম্বার যেটা 4, সেটা এখানে বলা হয়েছে যে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু মাইন্ড হেল্প হোয়াইল, এগুলোর পরে ভার্ব থাকলে অবশ্যই ভার্বটাকে সরাসরি আইএনজি করতে হবে। কী করতে হবে? ভার্বটাকে সরাসরি আইএনজি করতে হবে। তাহলে দেখো, আই স এ বার্ড, এখানে কি দেওয়া হচ্ছে? হোয়াইল, এখানে দেখো অ্যান্সারটা করে দিছে, এখানে অ্যান্সারটা দেওয়া থাকবে না, এখানে ফ্লাইংটা হবে না। এখানে সাপোজ এখানে গ্যাপ দেওয়া আছে আর এখানে দেওয়া আছে ফ্লাই, তাহলে হোয়াইলের পরে ভার্ব আসছে, তাহলে কী হবে? হোয়াইলটা এখানে আছে কিন্তু, এই যে হোয়াইল আছে, তাহলে এগুলোর পরে ভার্ব আসলে কী করতে হবে? সরাসরি আইএনজি করতে হবে, অর্থাৎ ফ্লাইটাকে কী করতে হবে? ফ্লাইং করতে হবে ইন দ্য স্কাই। এখন দেখো হোয়াইলের ক্ষেত্রে শুধু একটা ব্যতিক্রম আছে, যে হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব আসে তাহলে সেই ভার্বটাকে আইএনজি করতে হবে। কিন্তু হোয়াইলের পরে যদি একটা সাবজেক্ট আসে, কি আসে? একটা যদি সাবজেক্ট আসে, হোয়াইলের পরে সরাসরি ভার্ব আসলে আইএনজি করতে হবে, কিন্তু হোয়াইলের পরে যদি একটা সাবজেক্ট আসে, হোয়াইলের পরে সরাসরি একটা সাবজেক্ট আসে, তাহলে কি করতে হবে? এই হোয়াইলের পরে সাবজেক্ট প্লাস তারপর কি করতে হবে? অথবা ওয়ার যে কোনো একটা, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী যে কোনো একটা বসাতে হবে, ওয়াজ অথবা ওয়ার, তারপরে ভার্ব প্লাস আইএনজি, তারপরে কি? ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ
হোয়াইলের পরে ভার্ব আসলে ডিরেক্ট আইএনজি, হোয়াইলের পরে যদি সাবজেক্ট আসে তারপরে যদি মানে যদি হোয়াইলের পরে সাবজেক্ট আসে তারপরে কী করতে হবে, ওয়াজ অথবা ওয়্যার নিতে হবে, তারপরে ভার্বটার সাথে আইএনজি করতে হবে। ঠিক আছে? আশা করি এই 4 নাম্বার রুল বুঝতে পারছো। এবার আসি 5 নাম্বার রুলে। 5 নাম্বার রুলে বলা হয়েছে গেট, গট, টু বি, হ্যাভিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং, অলরেডি, রিসেন্টলি, ইয়েট। এগুলোর পরে কী করতে হবে, ভার্ব 3 বসাতে হবে। কী বসাতে হবে? ভার্ব 3। দেখো হি, অলরেডি, এখানে কিন্তু অ্যান্সারটা করে দিয়েছি। এখানে অ্যান্সার দেওয়া থাকবে না, এখানে একটা গ্যাপ দেওয়া থাকবে। তাহলে হি অলরেডি কমপ্লিট, এইটা ভার্ব দেওয়া থাকবে তোমাদেরকে। হি অলরেডি, এখানে একটা গ্যাপ দেওয়া থাকবে, এখানে একটা ভার্ব দেওয়া থাকবে, হিজ ওয়ার্ক। তাহলে এটা কমপ্লিট দেওয়া আছে ভার্বটা, তাহলে এখানে কি করতে হবে, ভার্ব 3 অর্থাৎ কমপ্লিটেড হবে। ঠিক আছে? আশা করি 5 নাম্বার রুল বুঝছো। সবচেয়ে শ্রেষ্ঠ একটা রুল হচ্ছে 6 নাম্বার রুল। এই রুলটা তোমাকে অবশ্যই বুঝতে হবে। দেখো 6 নাম্বার রুলে কি বলা হয়েছে। 6 নাম্বার রুলে বলা হয়েছে যে অ্যাক্টিভ সাবজেক্টটা যদি অ্যাক্টিভ হয় অথবা সাবজেক্টটা যদি প্যাসিভ হয়, এখানে কী করতে হবে, অ্যাক্টিভ যদি সাবজেক্ট থাকে, অ্যাক্টিভ সাবজেক্টের ক্ষেত্রে ডিরেক্ট তোমাকে হয় ভার্বের মানে তোমাকে সাবজেক্ট দেখে বুঝতে হবে। ভার্বটাকে তুমি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বা ইয়ে যুক্ত করবা প্রেজেন্টে হলে। আর যদি তোমার এই বাক্যটা যদি কোনো পাস্ট ঘটনা বোঝায় তাহলে সেটাকে ভি2 করতে হবে। যেমন দেখো এখানে আছে হি একটা সাবজেক্ট, এখানে ওয়ার্ক দেওয়া আছে, এখানে কিন্তু এটা গ্যাপ দেওয়া থাকবে, এখানে ওয়ার্ক একটা ভার্ব দেওয়া আছে। অল ডে লং মানে কি, পুরো দিনে কাজ করছে। ঠিক আছে? পুরো দিনে, হি ওয়ার্কড অল ডে লং মানে সে পুরো দিনে কাজ করছিল, মানে এরকম বুঝেছে, মানে অতীতে মানে একটা ঘটনা মধ্যে পুরো দিনে কাজ করেছিল, মানে অনেক মানে সারাতের দিন কাজ করেছিল, এরকমটা বুঝেছে। তাহলে এখানে কী হবে, ভার্ব 3 বসতে হবে। এরপর আসে কি, প্যাসিভ সাবজেক্ট। যদি প্যাসিভ সাবজেক্ট থাকে তাহলে কি করতে হবে, মানে প্যাসিভ সাবজেক্ট বলতে কী বোঝায়, মানে সাবজেক্টটা নিজে নিজে কাজ করতে পারবে না। যেমন এখানে কি বলা হয়েছে যে তাজমহল, দ্য তাজমহল, এখানে কিন্তু একটা গ্যাপ দেওয়া থাকবে তোমাকে, এই ওয়াজ বাইল্ডের এখানে একটা গ্যাপ দেওয়া থাকবে, আর এখানে দেওয়া থাকবে তোমার একটা ভার্ব দেওয়া থাকবে বাইল্ড, বা যে কোনো একটা ভার্ব দেওয়া থাকবে। মেনি ইয়ার্স, দেখো অনেক বছর আগে কিন্তু এটা নির্মিত হয়েছে। তাজমহল কিন্তু নিজে নিজে নির্মিত হতে পারে না, এটা একটা সাবজেক্ট। সো এখানে সাবজেক্টটা কিন্তু ইনঅ্যাক্টিভ অর্থাৎ প্যাসিভ ফর্ম। সো কী করতে হবে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, যে কোনো একটা নিতে হবে সাবজেক্ট দেখে, তারপরে কী করতে হবে, ভার্ব 3 বসাতে হবে। যেমন তাজমহল, এখানে কী হবে, তাজমহল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য এখানে নেওয়া হয়েছে ওয়াজ, এবং ভার্ব 3 অর্থাৎ বিল্ডের ভার্ব 3 হচ্ছে বাল্ড। তাহলে কী হবে, দ্য তাজমহল ওয়াজ বাল্ড মেনি ইয়ার্স অ্যাগো। ঠিক আছে? আর যদি যেমন মোডাল অক্সিলারি যদি থাকে, মোডাল অক্সিলারি, যেমন মোডাল অক্সিলারি কিন্তু শ্যাল, শুড, উইল, উড এগুলো যদি থাকে এবং সেটাকে যদি প্যাসিভ করতে হয় তাহলে সেগুলোর পরে বি প্লাস ভার্ব 3 বসাতে হবে। এই জিনিসগুলো যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে অবশ্যই তুমি যে কোনো রাইট ফর্ম অফ ভার্বের 80 to 90% অ্যান্সার করে আসতে পারবা। আশা করি এই 6টা রুল আমার এখানে যেভাবে আছে সেভাবে তুমি খাতায় নোট করবা এবং প্র্যাকটিস করে এই জিনিসগুলোকে একবারে আত্মস্থ করে রাখবা। তাহলে ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।